শিগগিরই বাজারে আসছে করোনার র্যাপিড টেস্ট কিট। 20 মিনিটেই মিলবে ফল, খরচও কম। ছয় হাজারের বেশি করোনার ভুয়া রিপোর্ট দিয়েছে রিজেন্ট হাসপাতাল, প্রতিষ্ঠান সিলগালা। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ময়ূরের সুপারভাইজার গ্রেপ্তার, অবহেলা প্রমাণ হলে হত্যা মামলা। এবং প্রায় 4 মাস পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। কাল শুরু ইংল্যান্ড উইন্ডিজ টেস্ট সিরিজ। সংবাদ সন্ধ্যায় আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমতা। শিরোনাম জানাচ্ছি পুরো খবর। মাত্র 20 মিনিটেই মিলবে করোনা নমুনা পরীক্ষার ফল, খরচও 300 টাকার মধ্যে। উপজেলা পর্যায়েও পাওয়া যাবে এই সেবা। করোনার র্যাপিড টেস্ট কিট বাজারে আসছে শিগগিরই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমদানি শুরু করা হবে। করোনা পরীক্ষার দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোগীরা। এখন দেশে করোনা পরীক্ষার ল্যাব 73টি, তাও যথেষ্ট নয়। দিনে 15 থেকে 18 হাজার পরীক্ষা হলেও সুযোগ পাচ্ছেন না অনেকেই। একটি আরটিপিসিআর মেশিনে এক চক্র বা 96টি নমুনা পরীক্ষা করতে সময় লাগে 5 থেকে 7 ঘন্টা। রিপোর্ট পেতে লাগে বেশ কয়েকদিন। র্যাপিড টেস্ট কিট চালু হলে কাটবে এই সংকট। আমরা পরামর্শ দিয়েছি যে বিভিন্ন কমিটির পক্ষ থেকে যাতে অ্যান্টিজেন বেসড যে টেস্টগুলো আছে সে টেস্টগুলো যাতে করা যায়, এবং ইতিমধ্যে আপনার ওষুধ প্রশাসনের মহাপরিচালক মহোদয় সেখানে যে কমিটি আছে তাদের মাধ্যমে একটি নীতিমালা তৈরি করেছেন। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিল সহ বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে র্যাপিড টেস্ট। আরটিপিসিআরের জন্য দামি যন্ত্রপাতি ও ল্যাবের প্রয়োজন হলেও এক্ষেত্রে সেটা লাগে না। ব্যক্তির লালা একটি স্ট্রিপে নিলে মাত্র 20 মিনিটে জানা যাবে ফল। সংক্রমণের মাত্রা এবং নমুনা পরীক্ষার যে ভলিউম যদি দেখি, সেই হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের আসলে র্যাপিড টেস্টের দিকে যাওয়া খুব জরুরি। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সেটা যদি ভালো সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটির হয়, অবশ্যই সেটা আমাদের জন্য খুব উপকারী এবং স্বল্প সময়ের মধ্যে স্বল্প খরচের মধ্যে আমরা অনেক বেশি নমুনা পরীক্ষা করতে পারব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই র্যাপিড টেস্ট কিটে করোনা পরীক্ষা শুরু হবে। আমরা মনে করি যে একটা পিসিআর টেস্ট করতে যে পরিমাণ খরচ, এটা দিয়ে আমরা অন্তত 5টা অ্যান্টিজেন টেস্ট, 5 জনের অ্যান্টিজেন টেস্ট করতে পারবো। সুতরাং বাংলাদেশের মতো দেশে এটা অবশ্যই বলবো যে এটা সাশ্রয়ী এবং এটা সবাই করতে পারবে। এখানে বায়োসেফটি, বায়োসিকিউরিটির ব্যাপার নেই। অ্যান্টিবডি টেস্টের নীতিমালা চূড়ান্ত। করোনা পরীক্ষার অ্যান্টিজেন কিটের নীতিমালা হবে এ সপ্তাহেই। ওষুধ প্রশাসন অধিদপ্তর জানালো, অ্যান্টিবডির কার্যকারিতা 90% আর অ্যান্টিজেনের 80 থেকে 90 এবং স্পেসিফিটি 100% এমন কিটই আমদানির অনুমতি দেওয়া হবে। কোয়ালিটি যে বিষয়টা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনার ধরেন যে কিটগুলো আমরা নিয়ে আসবো, সেটি একটা ভালো রেগুলেটরি অথরিটি কর্তৃক অ্যাপ্রুভ আছে কিনা, যেগুলো সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি, এবং ইউএসএফডিএ সহ অন্যান্য রেগুলেটরি অথরিটি যেগুলোকে ভালো রেগুলেটরি অথরিটি যেগুলোকে অ্যাপ্রুভ করেছে, সেগুলোই আমরা আমাদের দেশের জন্য অ্যালাউ করব। অ্যান্টিজেন পরীক্ষায় পাওয়া পজিটিভ রিপোর্টকে নির্ভুল ধরা হয়। উপসর্গ থাকলে নেগেটিভ রিপোর্ট আবার পরীক্ষা করা হবে আরটিপিসিআর মেশিনে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 সমন্বয় কমিটির সদস্য সচিব ডাক্তার রিজওয়ানুল করিম। ডাক্তার রিজওয়ানুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার রিজওয়ানুল করিম, যেটি জানতে যে এই যে র্যাপিড টেস্টের কথা বলা হচ্ছে, এটির অনুমোদন স্বাস্থ্য অধিদপ্তর কবে নাগাদ দিতে পারে, কবে নাগাদ আমদানি করবে? কারণ আমরা এমনিতেই পিকে রয়েছি, আমরা আসলে দেরি করে ফেলেছি কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা যে কথাটা বলা জরুরি, স্বাস্থ্য অধিদপ্তর তো কিটের দিবে না, অনুমোদন দিবে হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এবং স্বাস্থ্য অধিদপ্তর যাতে এই কিটগুলো কেমন করে কাজ করবে বা কোন ধরনের কিটগুলো আমরা ব্যবহার করতে পারি তার একটা সুপারিশমালা ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা পাঠিয়েছি। এবং আমরা এই আমাদের যে
ল্যাবরেটরি সম্প্রসারণ, গুণগত মান এবং মূল্য নিয়ন্ত্রণ যে কমিটি আছে তার একটা সাব কমিটি আছে, কারিগরি কমিটি। তারা অনেক যাচাই বাছাই করে বেশ বিস্তারিত করে অ্যান্টিজেন কিট কিরকম হবে, অ্যান্টিবডি কিট কিরকম হবে, তার মূল্য কিরকম হবে, তার আদর্শ মান কেমন হবে, সেটার কোয়ালিটিটা কিভাবে কন্ট্রোল হবে, একটা বিস্তারিত নীতিমালা করে আমরা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাথে আলাপ করে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা ঔষধ প্রশাসনের মাধ্যমে সেগুলো আমদানি করে ব্যবহারের প্রস্তুতি নিব। ডক্টর রিজওয়ানুল, যেটি জানতে চাই, আপনি একটু সময়ের কথা বলছিলেন, একটু জানতে চাই যে আসলে কতটুকু সময় লাগতে পারে, একটা আনুমানিক সময় কি বলা যায় কিনা? আনুমানিক সময় আসলে বিষয়টা তো অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি যে এই সপ্তাহের মানে আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ, এই সপ্তাহ তো বৃহস্পতিবার শেষ, আগামী সপ্তাহে নাগাদ আমরা অনুমোদন পেয়ে যাব। তারপর যেটা হচ্ছে সেটা জানতে চাইছিলাম যে মানুষের হাতে আসলে কবে পৌঁছবে এই কিট, সেটি আসলে জানতে চাইছি। আমরা আশা করছি যে জুলাইয়ের শেষ নাগাদ আমরা এই কিট মানুষের হাতে পৌঁছাবে। অ্যান্টিবডি কিট অলরেডি অ্যান্টিবডি কিটের কিছু স্পেসিফিকেশনের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা অ্যান্টিজেন কিটটার উপর জোর দিচ্ছি, কারণ আমাদের সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিজেন কিটটা বেশি জরুরি। আমরা ওটার উপর জোর দিচ্ছি। ওটা আমরা আশা করছি জুলাইয়ের শেষ ভাগে বা অগাস্টের প্রথম সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ আমাদের দেশে এসে যাবে। ডক্টর রিজওয়ানুল, আমরা এই যে র্যাপিড টেস্টিং যে কিটের কথা বলছেন আপনারা, সেটি আসলে কতটুকু নির্ভুল ফল দেয়, এটি সম্পর্কে আসলে আপনার কতটুকু ধারণা আছে? জি, আমার যতটুকু ধারণা আছে, আমরা যে র্যাপিড টেস্ট কিটের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটো কিটই হচ্ছে র্যাপিড টেস্ট কিট, অন্যান্য টেস্ট ছাড়া। অ্যান্টিজেন কিটের বেলায় যেগুলো দেখা গেছে, যেগুলোর এফডিএ অ্যাপ্রুভাল বা এফআইআর অ্যাপ্রুভাল বা সি সার্টিফাইড, সেগুলোর সেন্সিটিভিটি 100% এবং 80% উপরে যাদের স্পেসিফিসিটি, সেই ধরনের অ্যান্টিজেন কিটের সুপারিশ এই সুপারিশমালায় এই ধরনের সুপারিশ করা হয়েছে। এবং অ্যান্টিবডি কিট, সেটা সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি প্রায় 100% অ্যান্টিবডি কিটের বেলায় সেই কিট পাওয়া যাচ্ছে, অন্যান্য দেশে ব্যবহৃত হচ্ছে। সেই ধরনের কিটের সুপারিশ আমরা করেছি। কাজে অ্যান্টিবডি কিটের বেলায় তো 100% নির্ভুল বলাই যায়। আর অ্যান্টিজেন কিটের বেলায় আমরা যেটা বললাম, সেন্সিটিভিটি 100%, কিন্তু স্পেসিফিসিটি 80 থেকে 90 বা মধ্যম মানের। সেটাও এফডিএ যেগুলো অ্যাপ্রুভ করেছে বা এফআইএ যেগুলো অ্যাপ্রুভ করেছে বা সি সার্টিফাইড যেগুলো, সেগুলো সুপারিশ এখানে করা হয়েছে। আমরা চাইবো যে খুব শিগগিরই মানুষের হাতে কিটগুলো পৌঁছে যাক। অনেক ধন্যবাদ আপনাকে রিজওয়ানুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা সিলগালা করে দিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে করোনার ভুয়া রিপোর্ট দেওয়া সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানিয়েছেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ 17 জনের নামের মামলা হচ্ছে। তিনি জানান, রিজেন্ট হাসপাতালে শুধু ভর্তি রোগীদের করোনার নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছিল, তারপরও বহিরাগতদের কাছ থেকে নমুনা সংগ্রহ করত তারা। সেজন্য প্রত্যেকের কাছ থেকে নেওয়া হতো 3,500 টাকা করে, কিন্তু নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিত হাসপাতালটিতে। এমন 6,000-এরও বেশি ভুয়া রিপোর্টের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে অনুমোদনহীন করোনা পরীক্ষার কিটও। হাসপাতালের আইসিইউ এবং ল্যাবে আনুষঙ্গিক চিকিৎসা সামগ্রী না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের সত্যতা পেয়েছে র্যাব। এসব অভিযোগে সোমবার হাসপাতালটির উত্তরা এবং মিরপুর শাখায় অভিযান চালিয়ে 8 জনকে আটক করা হয়। যে প্রায় 6,000-এর বেশি রিপোর্ট সে কিন্তু ফেক রিপোর্ট দিয়েছে, আর বাকি যে 4,200 করিয়েছে সেগুলো কিন্তু টাকা নিয়েছে এবং প্রায় 3 কোটি টাকার উপর সে হাতিয়ে নিয়েছে। এই নানাবিধ অভিযোগের কারণে, অনিয়মের কারণে তার বিরুদ্ধে মামলা হচ্ছে। তার রিজেন্ট হাসপাতাল উত্তরাটা সিলগালা করা হয়েছে আর রোগীদেরকে সব আমরা ট্রান্সফার করে দিয়েছি। আর এইখানে এটাকে আমরা ইনভেন্টরি করার পরপরই কিছুক্ষণের মধ্যে আমরা তো সিলগালা করি। করোনায় আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গতকালের তুলনায় 11 জন বেশি মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্রিফিংয়ে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন 55 জনের মৃত্যুর তথ্য। শনাক্ত 3,027 করোনা রোগী। এই সময়ে সুস্থ হয়েছেন 1,953 জন। দেশে করোনা পরীক্ষাগার বাড়লেও কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। এর আগে দিনে 18,000-এরও বেশি নমুনা পরীক্ষা হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 74টি ল্যাবে নমুনা সংগ্রহ হয় 13,491 জনের। এর মধ্যে পরীক্ষা হয় 13,173 জনের। 24 ঘন্টায় কোভিড-19 রোগী শনাক্ত হয় 3,027 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 22.98। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত 1,68,645 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,73,480টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন।
ব্রিফিংয়ে জানানো হয় আরও 55 জনের মৃত্যুর খবর। এর মধ্যে পুরুষ 49 জন ও নারী 6 জন। এই নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 2151 জনে। এই সময় সারা দেশে সুস্থ হয়েছেন 1953 জন। মোট সুস্থ 78,102 জন। শতাংশের হারে যা 46.31। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 46 জন পুরুষ, 9 জন নারী। ঢাকা বিভাগে 27 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 2 জন, খুলনা 7 জন, বরিশাল 2 জন, সিলেট 2 জন, রংপুর 2 জন, ময়মনসিংহ 1 জন। ব্রিফিংয়ের শুরুতেই গর্ভবতী নারী ও শিশুদের টিকাদান কর্মসূচি অব্যাহত আছে জানিয়ে সবাইকে প্রয়োজনীয় টিকা নেয়ার অনুরোধ জানানো হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সকল টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। বাদ পড়া, ঝরে পড়া শিশুদের তালিকাভুক্ত করে টিকাদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বাদ পড়া, ঝরে পড়া 15 থেকে 49 বছর বয়সী নারীদেরকেও তালিকাভুক্ত করে তাদের টিডি টিকাদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া করোনা চিকিৎসার জন্য এরই মধ্যে কুয়েত মৈত্রী, সোহরাওয়ার্দী সহ 3টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট বসানো হয়েছে বলেও জানান অধ্যাপক নাসিমা সুলতানা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের শুরুতেই আপনারা জেনেছিলেন রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা সিলগালা করে দিয়েছে র্যাব। হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ 17 জনের নামে মামলা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, সিলগালা করার প্রক্রিয়া কি শেষ হয়েছে? মমিতা, কিছুক্ষণ আগে এখানে আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি উত্তরার 12 নম্বর সেক্টর, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন র্যাব সদস্যরা, র্যাবের দায়িত্বরত কর্মকর্তারা, তারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন তার পিছনে দ্বিতীয় তলায় 2টি ফ্ল্যাট ছিল এবং সেই ফ্ল্যাট থেকে তারা কিছুক্ষণ আগে তাদের যে সিলগালার যে প্রক্রিয়া থাকে সেই সিলগালার প্রক্রিয়াটা তারা সম্পন্ন করেছেন। এবং এই মধ্যে নিঃসর্গ রোজ আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, রোড নাম্বার হচ্ছে 2, সেক্টর 12 এবং উত্তরা ঢাকা। এই যে ভবনটি, সেই ভবনের 2 তলায়, দ্বিতীয় তলায় অর্থাৎ তার 2টি ফ্ল্যাট ছিল এবং সেই ফ্ল্যাটে হচ্ছে রিজেন্টের হেড অফিস হিসাবে কার্যক্রম চলতো এবং সেই পরবর্তীতে সেই প্রক্রিয়া শেষ করে কিছুক্ষণ আগে র্যাবের যে সদস্য রয়েছেন, দায়িত্বরত যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, তারা এটিকে সিলগালা করে দিয়েছেন এবং একটি তারা যে আসবাবপত্রগুলো রয়েছে 2 ফ্ল্যাটের মধ্যে তার একটি তালিকা করেছেন। সেই একটি তালিকা এখানের যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, অর্থাৎ রিজেন্ট গ্রুপের যে সমস্ত কর্মকর্তারা ছিলেন তাদের কাছে হস্তান্তর করেছেন। বাকিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তিনি তার যত্ন নিয়েছেন এবং পরবর্তীতে মামলা হবে। এই ছিল এখানকার এখন পর্যন্ত। কতক্ষণ নাগাদ হতে পারে? আর যে 17 জনের বিরুদ্ধে মামলা করা হবে তার মধ্যে একজন চেয়ারম্যান আছেন এবং 8 জন গ্রেপ্তার আছেন আপনি বলছিলেন, একটু জানতে চাই কি কি অভিযোগ আনা হতে পারে? এখন পর্যন্ত যেটি তিনি সারোয়ার আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যেমনটা বলেছেন যে 3 কোটি টাকা অবৈধভাবে উপার্জনের একটি তারা সূত্র পেয়েছেন এবং সেটি হচ্ছে যে সরকারি নির্ধারিত যে ফি তার বাইরে গিয়েও তিনি কোভিড-19 যে সেই নমুনা টেস্ট করেছেন এবং সেখান থেকে রোগী প্রতি প্রায় 3 থেকে 4 হাজার টাকা নিয়েছেন। সেই টাকা তাতে প্রায় 3 থেকে 4 কোটি টাকা হতে পারে এবং সেক্ষেত্রে মানি লন্ডারিংয়ের একটি মামলার কথা তারা আপাতত বলছেন। এর বাইরেও একটি অনির্বাচিত সূত্র মোতাবেক তিনি বলেছেন তার বিরুদ্ধে এর বিরুদ্ধেও প্রায় 32টি মামলার মতো রয়েছে বলে র্যাবের দায়িত্বরত যে সমস্ত কর্মকর্তা তারা রয়েছেন। এর বাইরেও হয়তো তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা আনার একটি প্রক্রিয়া তারা চলছে। অবৈধভাবে অর্থ উপার্জন এটি একটি বিষয় তারা খতিয়ে দেখবেন। এর বাইরে তার বিরুদ্ধে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে সেই বিষয়গুলো তারা আমলে নেবেন, এমনটাই এখান থেকে র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আমাদেরকে বলেছেন। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর ওয়ারি এলাকায় কাগজে কলমেই লকডাউন। স্বেচ্ছাসেবক পুলিশ থাকলেও অনেকেই মানছেন না বিধিনিষেধ। এমনকি লকডাউন এলাকার ভেতরে থাকা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা প্রতিদিন সেখানে অফিস করে আবার ফিরে যাচ্ছেন নিজ নিজ কার্যালয়ে। অবশ্য দক্ষিণের মেয়র ফজলুর তাপস তিনি ঘোষণা দিয়েছেন লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। লকডাউন এলাকায় ওয়ারির একমাত্র প্রবেশপথ টিপু সুলতান রোড, আর বের হওয়ার পথ চণ্ডীচরণ বোস স্ট্রিট সংলগ্ন গলিপথ। ঢোকা ও বের হওয়ার পথ নির্দিষ্ট করার পরও বেশিরভাগ মানুষকে আটকে রাখা যাচ্ছে না। দক্ষিণ সিটির এই 41 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে 3টি হাসপাতাল, 3টি সুপার শপ, রয়েছে একটি ওষুধ কোম্পানির হেড অফিস ও কারখানা। এলাকাটি লকডাউন হলেও এসব প্রতিষ্ঠানের কয়েকশো কর্মচারী বাইরে থেকে প্রতিদিন এসে অফিস করছেন। চাকরি করেন কোথায়? প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল। আচ্ছা, লকডাউন এলাকা মোটরসাইকেল নিয়ে যাওয়া নিষেধ, এটা তো আগে থেকে না করে? না, এটা আমাদের কালকে বলছে লিস্ট দিতে, লিস্ট দেওয়া আছে। এখন ওই ফোন দিয়েছি, বলছে তো লিস্ট দেওয়া আছে। আমাদের লিস্ট চাইছে গাড়ি। আমি উত্তর থেকে আসি। আমার বাবা হসপিটাল ভর্তি তো, আমি বাইরে বেরিয়েছিলাম হসপিটালে দেখতে, সাথে বাজার করে নিয়ে আসি। লকডাউন এলাকায় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ ভারী যান চলাচল নিষিদ্ধ থাকলেও মানছেন না অনেকেই। আবার ছোটখাটো প্রয়োজনে বাসার বাইরে যাচ্ছেন কেউ কেউ। এই নিয়ে বাকবিতণ্ডাও চলছে স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। লকডাউন না দিয়া ও সতর্ক করে দিলে
আমার মনে হয় খারাপ হতো না। ব্যবসায়ীরা একটু সুযোগ দিত বাইরানোর জন্য, তাই একটু ভালো হতো আর কি। এমনি লকডাউন ঠিক আছে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকলেও কড়াকড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশ বলছেন এলাকাবাসী সহায়তা না পেলে কোনো উদ্যোগ সফল হবে না। তাদের কর্মীরা ঠিক আছে, মোটরসাইকেলে আসছে, এটা আমিও দেখেছি। কারণ এরা সকালে 9টার মধ্যে ঢুকে, আবার বের হইতে হইতে সন্ধ্যা হয়ে যায়। এই মোটরসাইকেলটা বাইরে কোথাও রাখাও রিস্ক হয়ে যায়। দুপুরে নগর ভবনের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান, মহামারী ঠেকাতে জোনভিত্তিক লকডাউনের কোনো বিকল্প নেই। তাই লকডাউন এলাকায় জনসাধারণের চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, সহায়তা করবেন, আমরা যেন সুষ্ঠুভাবে এটা বাস্তবায়ন করতে পারি। আপনারা জানেন যে এরই মাঝে জানতে পেরেছেন গত 3 দিনে এখানে যে সংক্রমণের হার আমরা লক্ষ্য করছি, সেটা এই এলাকাকে লাল চিহ্নিত করা হয়েছে, সেটা যৌক্তিকতাটাকে আরো তুলে ধরেছে। 4 জুলাই থেকে 21 দিনের লকডাউন শুরু হয়েছে এই ওয়ারী এলাকায়, শেষ হবে 25 জুলাই। ওয়ারীতে করোনায় সোমবার পর্যন্ত মারা গেছেন 7 জন। লকডাউনের পর নতুন করে শনাক্ত হয়েছেন 70 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা থেকে ইতালিগামী ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। 1 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া 15 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা ইস্তাম্বুল ফ্লাইট। এদিকে সোমবার বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালিতে ফেরা 274 প্রবাসীর মধ্যে 21 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের 1 মাসের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে 14 দিনের কোয়ারেন্টিনে। এই নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া অর্ধশতাধিক প্রবাসীর দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ইতালিতে ফেরা প্রবাসী বাংলাদেশিদের করোনা শনাক্তের পর অভিযোগ ওঠে অনেকেই হোম কোয়ারেন্টিন মানছেন না। সেজন্য এরই মধ্যে 2 জনকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত জানায় দক্ষিণ কোরিয়া এবং জাপান। বান্দরবানের প্রতিপক্ষের গুলিতে 6 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা জেএসএস সংস্কারপন্থী গ্রুপের নেতাকর্মী বলে দাবি করে হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতির মূল দল সন্তু লার্মা গ্রুপকে দায়ী করেছেন MN লার্মা সংস্কারপন্থী গ্রুপের নেতারা। মঙ্গলবার সকাল 7টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কারপন্থী MN লার্মা গ্রুপের বান্দরবান জেলা কমিটির সভাপতি রতন তঞ্চঙ্গার বাড়িতে চলছিল নাস্তার প্রস্তুতি। এ সময় কয়েকজন পোশাকধারী সন্ত্রাসী ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে মারা যান দলটির 6 নেতাকর্মী। দাদা ফাঁক করতেছে আইছিল রান্না করার জন্য, উনি সন্ত্রাসীরা আইসে গুলি করে মারা গেছে। উনি মনে হয় আইসে 5 জন। নিহতরা সবাই MN লার্মা গ্রুপের সংস্কারপন্থী কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী। তারা হলেন গ্রুপের জেলা কমিটির সভাপতি রতন তঞ্চঙ্গা, বিমল কান্তি চাকমা, ডেভিড মার্মা, জয় ত্রিপুরা, জিতেন ত্রিপুরা ও মিলন চাকমা। আর আহত 3 জনের মধ্যে নিরু চাকমা ও বিদ্যুৎ চাকমা দলের কর্মী এবং হাওয়াংচিং মার্মা তাদের প্রতিবেশী। আহতরা সবাই বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন। 3 থেকে 5 জন সশস্ত্র গ্রুপ এই আমাদের এই বাগমারার বাজারের পাশে একটা ঘরের ভিতরে সশস্ত্র অবস্থায় প্রবেশ করে এবং ব্রাশ ফায়ার করে। এই ব্রাশ ফায়ারে 6 জন লোক নিহত হয়, 3 জন আহত হয়। আহত ব্যক্তিদেরকে আমরা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি, তাদের চিকিৎসা চলতেছে। এ ঘটনায় জনসংহতি সমিতির মূল দল সন্তু লার্মা গ্রুপকে দায়ী করেছেন সংস্কারপন্থী দলের নেতারা। এটা জেসে সন্তু লার্মা জেসে এখানে কোনো সংগঠনের কাজ ছিল না। আমরা ঠিক নিরিবিলিভাবে করছিলাম। একটা আমাকে রান্না বান্না শেষ আছে, আর ওনার যেহেতু কেন্দ্র নেতা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রতন তঞ্চঙ্গার বাড়িতে মোতায়েন রয়েছে অতিরিক্ত সেনা ও পুলিশ সদস্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডাকলেন লঞ্চ দুর্ঘটনার রিপোর্ট দেবেন বলে, কিন্তু প্রকাশ করলেন না। বরং নৌ প্রতিমন্ত্রী দুর্ঘটনা রোধে 20 দফা সুপারিশ করলেন। আর সংবাদ সম্মেলনে বললেন, নৌ দুর্ঘটনায় কারো অবহেলার প্রমাণ পাওয়া গেলে হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। 29 জুন বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চে ধাক্কা দেয় ময়ূর 2। এতে পানিতে ডুবে মারা যায় 34 জন। অবহেলাজনিত মামলায় ময়ূর 2-এর সুপারভাইজার আব্দুস সালাম গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও BIWTA 2টি আলাদা কমিটি গঠন করে। তাদের তদন্তে কি বেরিয়ে এসেছে জানাতে সংবাদ সম্মেলন ডাকেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এটা যেহেতু একটা আইনি তদন্ত চলছে,
আইনি তদন্ত 17 তারিখে যেহেতু এটা উপস্থাপন করার জন্য সময়সীমা দেওয়া হয়েছে, সেই কারণে আমরা করছি না। তবে তিনি জানান, পুলিশ ময়ূর 2-এর গাফলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হবে। 304 ধারা এটা করা হয়েছে ক ধারায়, এবং 302 ধারা এটা আসবে কিনা। ডেফিনেটলি যদি তদন্তের মধ্যে বেরিয়ে আসে এটা 302 ধারায় অন্তর্ভুক্ত করার মতো, ডেফিনেটলি সেটা 302 ধারাই হবে। মন্ত্রী আরও জানান, বুড়িগঙ্গা সদরঘাটের 10 কিলোমিটারের মধ্যে সব ডকইয়ার্ড উচ্ছেদ করা হবে। এছাড়া ফিটনেসবিহীন লঞ্চও বন্ধ করে দেওয়া হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 4 মাসের প্রতীক্ষা শেষে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার সংকট অতিক্রম করে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হচ্ছে কাল। সাউদাম্পটনে প্রথম ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। করোনা পরবর্তী ক্রিকেটে নতুন কিছু নিয়ম সংযোজন হয়েছে। খেলা হবে ক্লোজড ডোরে বায়ো সিকিউর ভেন্যুতে। ব্রাথওয়েটের অতিমানবীয় 6 টি-20 বিশ্বকাপ জয় কিংবা স্টোকসের অনন্য নিবেদনে 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা উল্লাস, এসব হাইলাইটস নিশ্চয়ই এতদিন কাতর করেছে ক্রিকেট ভক্তদের। 13 মার্চ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচের পর থেকে যে আন্তর্জাতিক ক্রিকেট আর মাঠে গড়ায়নি, গৌরবময় অনিশ্চয়তার খেলাটি মিস করেছে এর শত কোটি সমর্থক। তবে অবসান ঘটতে যাচ্ছে অপেক্ষার। সাউদাম্পটনে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে। নতুন আরম্ভে সুরক্ষা ভাবনায় যুক্ত হচ্ছে নতুন সব নিয়ম। বলের শাইনিংয়ে লালা বা অন্য কিছু ব্যবহার করা যাবে না, কেবলই ঘাম ব্যবহার করা যাবে। ভুলক্রমে লালা ব্যবহার করলে সর্বোচ্চ 2 বার সতর্ক করা হবে। এরপর শাস্তি হিসেবে 5 রানের পেনাল্টি। করোনায় যাতায়াত ঝুঁকি থাকায় নিউট্রাল আম্পায়ার থাকছে না, স্থানীয় আম্পায়াররাই খেলা পরিচালনা করবে। এ অবস্থায় রিভিউ সংখ্যা বেড়ে 3টি হয়ে যাচ্ছে। কোভিড-19 সাবস্টিটিউট যোগ হচ্ছে। কেউ রোগাক্রান্ত হলে তার বিকল্প ক্রিকেটার নেওয়া যাবে ম্যাচ রেফারির অনুমতি নিয়ে, আর অসুস্থ ক্রিকেটারকে অতি সত্বর পাঠানো হবে করোনা টেস্টে। ক্রিকেটারদের মাঝে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। উদযাপনেও সেটা প্রযোজ্য। সানগ্লাস, ক্যাপ বা ক্রিকেটারের অন্য কিছু আম্পায়ার রাখবেন না। নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে বল ধরার পর। ওয়ার্ম আপ ম্যাচে নতুন নিয়মের চর্চা করেছে ইংল্যান্ড উইন্ডিজ 2 দলই। এখন মূল লড়াইয়ে সঠিক প্রয়োগের অপেক্ষা। ক্লোজডোর ম্যাচে ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম উল্লাসের আওয়াজ ব্যবহার করা হবে। ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ। করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরুর জন্য উইন্ডিজ বোর্ডের সাহসিকতার প্রশংসা করতেই হয়। এটা আমাদের জন্য উদাহরণ তৈরি করবে। ক্রিকেট ফেরানোয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অগ্রণী ভূমিকা রেখেছে। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের সবশেষ টেস্ট সিরিজে জয়ের রেকর্ড আছে। তবে ইংল্যান্ডের মাটিতে লড়াই বরাবরই কঠিন। পেসাররা আস্থার মূলে, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। ব্যাটসম্যানরা জ্বলে উঠলে ফলাফল উইন্ডিজের পক্ষে আসতে পারে। জর্জ ফ্লয়েড হত্যার পর থেকে ক্রীড়াঙ্গন সরব সংহতি প্রকাশে। ব্ল্যাক লাইফ ম্যাটার্স মুভমেন্টে ক্রিকেটাররাও যুক্ত হচ্ছেন। করোনা পরবর্তী প্রথম ম্যাচেই বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে 2 দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়া থেকে 2 ছেলে মেয়ে ফেরার পর 15 জুলাই হবে সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য। সমাহিত করা হবে রাজশাহীর সার্কিট হাউস এলাকার খ্রিস্টিয়ান মিশনারি সমাধিস্থলে। এই সিদ্ধান্ত জানিয়েছেন তার স্বজনরা। এদিকে তার ভক্তদের দাবি, রাজশাহীতে প্রিয় শিল্পীর নামে গড়তে হবে মেমোরিয়াল ট্রাস্ট। চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের রাজত্ব দীর্ঘ সময়ের 8 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের শিল্পাঙ্গনের পাশাপাশি ভক্তদের মাঝে। 14 জুলাই তার ছেলে ও মেয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে পরদিনই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে স্বজনেরা। সেদিন সকালে ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং পরে রাজশাহী কলেজে রাখা হবে শিল্পীর মরদেহ। মেয়েটা 13 তারিখ রাতে ঢাকায় নামবে এবং কিশোরের আত্মীয় যারা আছে তারা তাকে নিয়ে 14 তারিখে রাজশাহীতে এসে পৌঁছবে এবং 15 তারিখ সকালে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ধর্মীয় যে আনুষ্ঠানিকতা আছে সেটা 9টার দিকে চার্চে আমরা এই প্রোগ্রামটা করব 10:30 পর্যন্ত। এদিকে প্রিয় শিল্পীকে রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি রাজশাহীতে মেমোরিয়াল ট্রাস্ট গঠনের দাবি জানিয়েছেন রাজশাহীবাসী। অত্যন্ত জনপ্রিয় গানগুলো আজকে জনগণের মুখে মুখে শোনা যায়, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সে
যে কয়টি পুরস্কার পেয়েছে সবই চলচ্চিত্র, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমরা চাচ্ছি রাজশাহীবাসী হিসাবে, দেশবাসী হিসাবে তাকে একটি রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হোক, এবং সেটি যেটিও হতে পারে, 21শে পদক হতে পারে, স্বাধীনতা পদক হতে পারে। যেদিন ওনাকে সমালোচিত করা হবে সেদিন যে মোমবাতি প্রজ্বলন করে ওই মুহূর্তে 1 মিনিট নীরবতা পালন। আর রাজশাহীতে ওনার নামে কোনো মেমোরিয়াল ট্রাস্ট আমরা এটা একান্তভাবে প্রত্যাশা করছি। বর্তমানে শিল্পীর মরদেহ রাখা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে সোমবার সন্ধ্যায় মারা যান জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্রদ্ধা এবং ভালোবাসা শিল্পীর জন্য সেই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।